সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। মুসলিম উম্মাহ, বিশ্ব রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে। বাংলাদেশকে ঠেক্কা এঁকে লেজ গুটাচ্ছে ভারত। দেশের আকাশ কাঁপাতে আসছে তুরস্কের সেরা T-129 অ্যাটাক হেলিকপ্টার। বেশ কিছুদিন ধরেই কানাঘোষা শোনা যাচ্ছিল খুব শীঘ্রই তুরস্কের সঙ্গে ড্রোন উৎপাদন উদ্যোগে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। পূর্ণাঙ্গ ড্রোন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এরই মধ্যে আবার শোরগোল সোশ্যাল মিডিয়ায় চাউর। তুরস্ক থেকে নাকি 6টির বেশি অ্যাটাক হেলিকপ্টার কিনছে বাংলাদেশ। শুধু তাই নয়, ইতালির সেরা ইউরোফাইটার, চীনের জেটন-সি, পাকিস্তানের JF-7 যুদ্ধ বিমানও আসছে নতুন বাংলাদেশে। এরই মধ্যে প্রমাণ হয়ে যাচ্ছে এই বাংলাদেশ কাউকেই ডরায় না, যা মুখে বলে তা করে দেখায়। তুরস্ক থেকে অ্যাটাক হেলিকপ্টার কেনার ঘটনার সত্যতা মিলেছে কালের কণ্ঠের এক প্রতিবেদনে। কালের কণ্ঠ বলছে, আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে ও বিমান বাহিনীর আধুনিকায়নে বড় পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। তারই অংশ হিসেবে বাংলার আকাশে ওড়ার অপেক্ষায় রয়েছে তুরস্কের তৈরি বিশ্বসেরা T-129 অ্যাটাক হেলিকপ্টারও। কি আছে তুরস্কের এই হেলিকপ্টারে? T-9 অ্যাটাক মূলত 2 ইঞ্জিন বিশিষ্ট 2 আসনের বহুমুখী আক্রমণ হেলিকপ্টার, যেটি উষ্ণ ও উচ্চ অর্থাৎ হট অ্যান্ড হাই পরিবেশে কাজ করার জন্য বিশেষভাবে অপটিমাইজড। দিন এবং রাত, বর্ষা, ধূলিঝড়, কুয়াশা সব ধরনের প্রতিকূল আবহাওয়াতেই এটি টহল, গোয়েন্দা নজরদারি, কনভয় স্কট এবং ক্লোজ এয়ার সাপোর্টের মতো জটিল মিশন চালাতে পারে। ককপিটের আধুনিক অ্যাভিওনিক্স, হেলমেট মাউন্টেড সাইড ডিসপ্লে আর স্থিতিশীল ফায়ার কন্ট্রোল সিস্টেম পাইলট গানার জুটিকে খুব কম সময়ে সার্চ লক স্ট্রাইক চক্র সম্পন্ন করতে সাহায্য করে। হেলিকপ্টারটির নাকে বসানো 20 মিলিমিটার 3 ব্যারেলের ঘূর্ণনশীল কামান কাছাকাছি দূরত্বে নির্ভুল সাপ্রেসিভ ফায়ার দেয়। উইং পাইলনে থাকে গাইডেড ও আনগাইডেড 2 ধরনের রকেট পড। সাজোয়া লক্ষ্যবস্তু ধ্বংসে এটি LUMTA-AS শ্রেণীর দীর্ঘ পাল্লার অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বহন করতে পারে, যা দিন-রাত খারাপ আবহাওয়ায়ও কার্যকর। আকাশ থেকে আকাশ ভূমিকায় সংক্ষিপ্ত পাল্লার স্টিঙ্গার টাইপ মিসাইল যুক্ত করলে শত্রু হেলিকপ্টার, ড্রোন বা স্লো মুভিং এরিয়াল টার্গেটও প্রতিহত করা যায়। এছাড়া 70 মিলিমিটার CIRIT লেজার গাইডেড রকেট ব্যবহার করলে কম কোলাটারাল ড্যামেজে শল্য চিকিৎসার মতো আঘাত দেওয়া সম্ভব। টার্গেট শনাক্ত ট্র্যাকিংয়ে আছে উন্নত EOIR টারের থার্মাল ইমেজার, ডেপ টিভি এবং লেজার রেঞ্জ ফাইন্ডার ডিজাইনের কম্বো। প্রয়োজন ভেদে মিলিমিটার ওয়েভ রাডার যুক্ত করলে ধোঁয়া, ধুলো বা কুয়াশা ভেদ করে টার্গেটিং সহজ হয়। আত্মরক্ষায় হেলিকপ্টারটিতে রাডার, লেজার, মিসাইল, ওয়ার্নিং রিসিভার, চ্যাফ ফ্লেয়ার, ডিসপেন্সার আর ইলেকট্রনিক কাউন্টার মেজারের সমন্বিত সুইট থাকে, যা শত্রুর স্ট্যান্ড ব্যাটারি বা ম্যানপ্যাডের ঝুঁকি কমায়। পারফরমেন্সের দিক থেকে T-9 মাঝারি আকারের হলেও শক্তিশালী লিফট ও থ্রাস্ট বজায় রাখে। ফলে পাহাড়ি উপত্যকা, সীমান্ত ঘেঁষা দুর্গম অঞ্চল এবং উপকূলের ওপর দ্রুত ঢোকা বেরোনো পপ আপ কৌশল সহজ হয়। উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতায় ইঞ্জিন রিজার্ভ ধরে রাখতে পারায় দক্ষিণ এশিয়ার জলবায়ুতে এটি বাস্তবসম্মত পছন্দ। অপারেশনাল রেঞ্জ ও স্থায়িত্ব এমন যে দ্রুত রেসপন্স, ফোর্স মোতায়েন, কনভয় কাভার এবং জরুরি মেডিব্যাক ওভারওয়াচ একসঙ্গে সাপোর্ট দেওয়া যায়। বাংলাদেশের প্রেক্ষিতে এই হেলিকপ্টার যোগ হলে পাহাড়ি সীমান্ত এলাকায় দ্রুত প্রতিক্রিয়া, সন্ত্রাসবিরোধী অভিযান, গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষা এবং দুর্যোগকালে সশস্ত্র সহায়তা সবখানেই সময় টু টার্গেট উল্লেখযোগ্যভাবে কমে যাবে। একই সঙ্গে সম্ভাব্য ড্রোন প্রোগ্রামের সঙ্গে নেটওয়ার্কিং করলে ISR স্ট্রাইক চেন আরও দ্রুত হবে। ড্রোন শনাক্ত করবে, T-9 নির্ভুল আঘাত দেবে। ক্রয় প্যাকেজে যদি অস্ত্র, সিমুলেটর, স্পেয়ার এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ অন্তর্ভুক্ত থাকে, তবে প্রশিক্ষণ, লজিস্টিক সার্ভিসিং এবং ধারাবাহিকতা নিশ্চিত হবে এবং বহরের অ্যাভেলেবিলিটি রেট উচ্চ রাখা যাবে। সব মিলিয়ে আকারে কম্প্যাক্ট হলেও T-129 অ্যাটাক বাস্তব যুদ্ধক্ষেত্রে এক বহুমুখী ফোর্স মাল্টিপ্লেয়ার, যা দ্রুত আঘাত, নির্ভুলতা এবং বেঁচে ফেরার ক্ষমতার মিশেলে আকাশ থেকে স্থল যুদ্ধে বাংলাদেশের হাতে নতুন লিড দেবে। শত্রুদের ড্রোন হামলা করার পরিকল্পনা করছে বাংলাদেশ।
নীরবে ভয়ঙ্কর ড্রোন শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ। টার্গেট কারা? আধুনিক যুদ্ধক্ষেত্রের চিত্রপট বদলে দিয়েছে চালকবিহীন আকাশযান বা ড্রোন। রাশিয়া ইউক্রেন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের হামাস ইসরায়েল সংঘাত পর্যন্ত প্রতিটি রণাঙ্গনে ড্রোনের ব্যবহার যুদ্ধের গতি প্রকৃতি নির্ধারণে এক নতুন মাত্রা যোগ করেছে। এই প্রযুক্তিগত পরিবর্তনের ঢেউ এসে লেগেছে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও, যেখানে চীন, ভারত এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো তাদের মান্য বাজেটের একটি বড় অংশ ব্যয় করছে আনম্যান্ড এরিয়াল ভেহিকেল সক্ষমতা বাড়াতে। বিশ্বজুড়ে যখন এমন সমীকরণ চলছে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান ঠিক কোথায় এবং দেশটির ভবিষ্যৎ কর্মপন্থা কী? সাম্প্রতিক সময়ে ডেলি এশিয়ান এজ পত্রিকায় প্রকাশিত ড্রোন ডিপ্লোমেসি অ্যান্ড ডিফেন্স শিরোনামের একটি নিবন্ধে বাংলাদেশের ড্রোন সক্ষমতা এবং ভবিষ্যৎ প্রকল্প নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে। ওই নিবন্ধ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের সক্রিয় কমব্যাট ড্রোনের ভাণ্ডারে বর্তমানে ৪৪টি ইউনিট রয়েছে। এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোনের ৬টি ইউনিট, ইতালিতে নির্মিত ফ্যালকো ড্রোনের ২টি ইউনিট এবং স্লোভেনিয়ার তৈরি ব্রামো ড্রোনের ৩৬টি ইউনিট। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যে বাংলাদেশ নীরবে তার সামরিক আধুনিকায়নের পথে হাঁটছে, যেখানে ড্রোন প্রযুক্তি একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করছে। তুরস্ক থেকে সংগৃহীত বিশ্ববিখ্যাত বাইরাক্তার TB2 ড্রোনগুলো বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহার করছে। এই ড্রোনগুলো শুধুমাত্র প্রচলিত যুদ্ধের জন্যই নয়, বরং আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের মতো নানা ধরনের সংঘাত মোকাবেলার ক্ষেত্রেও অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। অন্যদিকে ইতালির তৈরি ফ্যালকো ড্রোনগুলো বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে ব্যবহার করা হচ্ছে। এই ড্রোনগুলোর মূল কাজ হল কৌশলগত গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং নিরীক্ষা মিশন পরিচালনা করা, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পেশাদারিত্বের পরিচায়ক। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের জন্য ড্রোন প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক সামরিক বিষয়ক সংবাদ মাধ্যমগুলো। ইউরেশিয়ান রিভিউর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারত ও মিয়ানমারের মতো দুটি দেশের পাশে অবস্থিত হওয়ায় বাংলাদেশের জন্য একটি শক্তিশালী ড্রোন বহর অপরিহার্য। এটি কেবল আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষিত রাখতেই সাহায্য করবে না, বরং রাষ্ট্রের অভ্যন্তরীণ সুরক্ষা নিশ্চিত করতেও বড় ভূমিকা রাখতে পারে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের মতো অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তৎপরতা নিয়ন্ত্রণে ড্রোন কার্যকর একটি হাতিয়ার হতে পারে, তবে এর জন্য আরও উন্নত প্রযুক্তির ও অধিক সংখ্যক ড্রোনের প্রয়োজন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তুলনা করলে বাংলাদেশের ড্রোন সক্ষমতার একটি পরিষ্কার চিত্র পাওয়া যায়। ভারতের ড্রোন ইউনিটের সংখ্যা বর্তমানে ২ শতাধিক। অন্যদিকে প্রতিবেশী মিয়ানমারের কাছে থাকা ড্রোনের সঠিক সংখ্যা জানা না গেলেও ধারণা করা হয় সেই সংখ্যাটিও বাংলাদেশের চেয়ে বেশি। এই আঞ্চলিক বাস্তবতার নিরিখেই বাংলাদেশ তার ড্রোন বহরকে আরও শক্তিশালী করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে। এটি কোনো আগ্রাসী প্রকল্প নয়, বরং আত্মরক্ষা এবং ক্ষমতার ভারসাম্য বজায় রাখার একটি সময়োপযোগী উদ্যোগ। প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনী তার বহরে আরও 12টি বাইরাক্তার TB2 ড্রোন যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র সীমার সুরক্ষা জোরদার করতে বাইরাক্তারের আরও উন্নত সংস্করণ TB3 কেনার পরিকল্পনা করছে, যা দেশের সামুদ্রিক সম্পদ এবং অর্থনৈতিক অঞ্চল সুরক্ষিত রাখতে যুগান্তকারী ভূমিকা পালন করবে। এই পদক্ষেপগুলো প্রমাণ করে বাংলাদেশ তার আকাশ, স্থল এবং সমুদ্র 3টি ক্ষেত্রেই মনুষ্যবিহীন প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে চাইছে। ড্রোন সংগ্রহের প্রক্রিয়াটি শুধু তুরস্কের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। গত এপ্রিলে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল চীনের ফুসান ইলেকট্রনিক টেকনোলজি লিমিটেডের সাথে বৈঠক করেছে। সেই বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ড্রোন এবং অ্যান্টি ড্রোন সিস্টেম কেনার বিষয়ে গভীর আলোচনা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, শুধু ড্রোন ক্রয়ের মধ্যেই আলোচনা সীমাবদ্ধ থাকেনি, প্রযুক্তি হস্তান্তর বা টেকনোলজি ট্রান্সফারের মতো বিষয়েও কথা হয়েছে। এটি ইঙ্গিত দেয় যে বাংলাদেশ শুধু একজন ক্রেতা হিসেবেই থাকতে চায় না, বরং ভবিষ্যতে দেশেই ড্রোন তৈরি করার মতো সক্ষমতা অর্জনের দিকেও নজর রাখছে। সুতরাং সামগ্রিক সমকৃতি পর্যালোচনা করলে দেখা যায়, শত্রুদের উপর হামলা করার মতো কোনো আগ্রাসী প্রকল্প বাংলাদেশের নেই, বরং দেশটির মূল লক্ষ্য হল একটি আধুনিক ও যুগোপযোগী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যা যে কোনো ধরনের থমকি মোকাবেলায় সক্ষম। ড্রোন সংগ্রহ ও সক্ষমতা বৃদ্ধির এই কার্যক্রম মূলত দেশের সার্বভৌমত্ব, সমান্তরাল সুরক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার বৃহত্তর নীতিরই একটি অংশ।
এটি আক্রমণাত্মক কোনো পদক্ষেপ নয়, বরং একটি আত্মরক্ষামূলক প্রস্তুতি যা একবিংশ শতাব্দীর সীমান্ত চ্যালেঞ্জ মোকাবেলার জন্য অপরিহার্য। দারুণ সংবাদ শিরোনা। সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।